জাঙ্কুক ঘরের ব্যালকনিতে থাকা দোলনায় বসে আছে। জাঙ্কুক থেকে এক হাতে আগলে বুকে জড়িয়ে নিয়ে বসে আছে। আর কতক্ষণ এভাবে থাকবো জাঙ্কুক? জিমিন চলে আসবে তো, এবার ছাড়ো আমাকে। জাঙ্কুকের কোনো সারা শব্দ পেল না, তাই তে মাথা তুলে দেখলো জাঙ্কুক চুপচাপ স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোমার? কি নিয়ে ভাবছো এত? জাঙ্কুক তের চোখে চোখ রেখে মুচকি হেসে কপালে ঠোঁট ছোঁয়ালো, ফলে তের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। এটাই ভাবছি যে আমি। কি ভাবছো? যে কত তাড়াতাড়ি তোমাকে নিজের কাছে নিয়ে আসা যায়। মানে? জাঙ্কুক তের কানে কানে বলতে লাগলো, মানে এটাই যে আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের বুকে মুখ গুজে লাজুক স্বরে বলে, ধ্যাৎ, তুমি মিথ্যে বলছো, অন্য কিছু নিয়ে চিন্তা করছো তুমি, আমি জানি, বলবে না আমায়। তে মাথা তুলে প্রশ্নটা করতেই জাঙ্কুকের মুখে চিন্তার ছাপ পড়ে গেল। আবার আস্তে করে বলল, লিজার কথা ভাবছিলাম। ও আচ্ছা, তো তুমি ওকে মিস করছো? সত্যি তো, কালকে বেচারি কত কাছে ছিল তোমার, কিন্তু আমার জন্য। যাই হোক, তাহলে আমি ওকে ডেকে দেবো। তে ঠোঁট কামড়ে হাসি চেপে কথাগুলো বললে জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে শান্ত দৃষ্টিতে। আরে আরে, রাগ করছো কেন? মজা করছিলাম তো আমি। জাঙ্কুক ঝট করে উঠে গেল তেকে ছেড়ে আর ব্যালকনির রেলিং ধরে দাঁড়ালো। তে অসহায় ভাবে কিছুক্ষণ বসে থেকে জাঙ্কুকের পিছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। আমি সত্যি মজা করছিলাম জাঙ্কুক, সরি। জাঙ্কুক তের হাত ছাড়িয়ে তের দিকে ঘুরে নিচের দিকে তাকিয়ে বলল, ঘরে যাচ্ছি আমি। জাঙ্কুক প্লিজ, সরি বলছি তো, আমি সত্যি মজা করেছি, বিশ্বাস করো। তে তুমি তো নিজেই আমাকে বিশ্বাস করতে পারোনি এখনো, তারপরও বিশ্বাসের কথা বলছো? কে বললো আমি তোমাকে বিশ্বাস করি না? করোনা দেখেই তো বলতে পারলে কথাটা। ইউ নো তে, আমি যতই ড্রাঙ্ক করে থাকি না কেন, অন্য কোনো মেয়ের কাছাকাছি যাওয়ার কথা তো ভাবতেই পারি না, সেখানে সুযোগ নেওয়া তো। জাঙ্কুক কথাটা বলতে গিয়ে আটকে গেল। তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি সত্যিই মজা করেছি জাঙ্কুক, নিজের চাইতেও বেশি বিশ্বাস করি আমি তোমায়। তোমাকে হার্ট করার কোনো ইচ্ছাই ছিল না আমার। আই এম সরি জাঙ্কুক। তে জড়িয়ে ধরলেও জাঙ্কুক প্রথমে তেকে জড়িয়ে ধরেনি, কিন্তু ধীরে ধীরে তের পিঠে হাত রাখলে তে স্বস্তি পায়। মেবি লিজাই প্ল্যান করে আমাকে ড্রেন করিয়েছে যাতে আমার কাছে আসতে পারে। জাঙ্কুকের কথা শুনে তে সোজা হয়ে একটু অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমারও তাই মনে হয়? আমারও এটাই প্রথমে মনে হয়েছে। কাল রাতে যখন তুমি লিজাকে কথা বলছিলে তখনই আমি খেয়াল করেছি ওর মাথায় কিছু না কিছু তো চলছে, কিন্তু সেটা কতটা পরিমাণ সাংঘাতিক এটাই আন্দাজ করতে পারছি না। আমার সেন্স বলছে ও আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করার চেষ্টা করছে। তার জন্যই বললাম, আমাদের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে তো। আমি বলছি তো, আমি তোমাকে বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। জাঙ্কুক কথাটা শোনার পর থেকে নিজের কাছে টেনে নিয়ে বলল, I can't lose you there. I can't. If you lose you, then I will die. আমাদের কেউ আলাদা করতে পারবে না জাঙ্কুক। তে জাঙ্কুকের চোখে হারানোর তীব্র ভয় দেখতে পাওয়ায় তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। ভাবিনি কোনোদিন যে মানুষটা একদিন আমাকে নিজের জীবনেই চাইনি সেই মানুষটার জীবন হয়ে উঠেছে আমি। আমাকে হারানোর ভয়টা তার মধ্যে এতটাই তীব্র যে আমাকে চোখের আড়াল করতে চায় না সে। তার জন্য নিজের জীবন বাজি রাখতেও রাজি সে। আজ মনে হচ্ছে ভাগ্যিস বাবা মার কথা রেখেছিলাম, না হলে এত ভালোবাসা আমি পেতাম না। ভালো কিছু পেতে গেলে হয়তো একটু কষ্ট তো করতেই হয়, একটু অপেক্ষাও করতে হয়। জিমিন একটা ঢালু সবুজ ঘাস ভরা মাটিতে পা লম্বা করে বসে আছে আর দূরের উঁচু মেঘ ঢাকা পাহাড় দেখছে। সূর্যের আলো জিমিনের শরীরে এসে পড়লে তা আলোকছটায় পরিণত হচ্ছে। সুগা দূরে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে জিমিনের ওপর ক্যামেরা আনতে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। ঘাসের ওপর সূর্যের আলো পড়ায় যেমন সেগুলো চিকচিক করছে, উজ্জ্বল লাগছে, ঠিক তেমন জিমিনও একটা নক্ষত্রের মতো ঝলমল করছে। এই সময় মৃদু শীতল হাওয়া জিমিনের শরীরে ছুঁয়ে দিলে জিমিন চোখটা বন্ধ করে মুখ উঁচু করে তা অনুভব করে। তৎক্ষণাৎ এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নেয় সুগা আর জিমিনের দিকে এগিয়ে যায়। জিমিনের কাছে গিয়ে কোনো শব্দ না করে জিমিনের কোলে মাথা রেখে শুয়ে পড়ে সুগা। কি হলো, এভাবে এসে শুয়ে পড়লে যে? এমনি, তুমি একা একা বসে আছো তাই ভাবলাম একটু তোমার সঙ্গে সময় কাটাই। আচ্ছা। জিমিন সুগার কাছ থেকে সুগার ক্যামেরাটা নিয়ে নেয়। প্রথমে যে ছবিটা দেখতে পাই সেটা জিমিনের কিছুক্ষণ আগের মুহূর্তে তোলা ছবি। জিমিনের নিজেরও পছন্দ হয় ছবিটা, তাই সামান্য হাসে। আস্তে আস্তে অন্য ছবিগুলো দেখতে থাকে। সুগা হঠাৎ করে ঘুরে জিমিনের পেটে মুখ গুজলে জিমিন একটু নড়চড়ে বসে। আস্তে করে সুগার চুলে হাত রেখে বলে,
আর কতক্ষণ থাকবো? এবার আমাদের ফেরা উচিত, তাই না? পরে না সুগা, অনেকক্ষণ একসাথে আছি আমরা, এবার আমাদের ফেরা উচিত। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে তো। আমার সাথে থাকতে আর ভালো লাগছে না বললেই হয়, ঘুরিয়ে বলার কি ছিল এত? আরে আমি সেটা কখন বললাম? আমি এটা বলতে চাইনি সুগা, শুধু শুধু ভুল বুঝছো আমায় তুমি। উফ, এতটুকুতেই বিরক্ত তুমি? কদিনই বা আমাকে সহ্য করতে পারবে তুমি? জিমিন অবাক হয়ে যায় সুগার ব্যবহারে, সে কিছুই বুঝতে পারছে না। জিমিন ভাবেনি সুগার সামান্য কথাতে এত ঘুরিয়ে ধরবে, কিন্তু এখন বুঝতে যখন পেরেছে তখন সুগার মান ভাঙানো তো লাগবেই। তাই জিমিন সুগার বাহু এক হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে, এখন যদি না ফিরি তাহলে সবার সাথে ঘুরতে কিভাবে বের হবো সুগা? তোমার আর জাংকুকদার উপরই তো সব দায়িত্ব। তোমরা যদি না যাও তাহলে কি করে হবে? আমি সেইভাবে কথাটা বলেছি। এত সেনসিটিভ কবে থেকে হলে তুমি? সুগা জিমিনের কথা শুনে জিমিনের দিকে মুখ ঘুরিয়ে জিমিনের চোখে চোখ রেখে বলে, যেদিন তোমার থেকে দূরে গেছি সেদিন থেকে তোমাকে চোখের আড়াল করতে মনই চায় না, মনে হয় সব সময় নিজের কাছে আগলে রাখি। সুগার এমন কথা শুনে জিমিনের চোখ ছলছল করে ওঠে। একটা চাপা কষ্ট নিয়ে যে সুগা কথাটা বলছে তা অনুভব করতে পেরেছে জিমিন। এখন সে বুঝতে পারছে তার সাথে সাথে সুগাও কষ্ট পেয়েছে। জিমিন বেশিক্ষণ সুগার চোখে চোখ রাখতে না পেরে চোখ নামিয়ে নিল। সুগা জিমিনের কাছে থেকে নিজের বাহু জড়িয়ে জিমিনকে বুকে আগলে নেয়। সুগা, গতকাল রাতে কারা তোমাদেরকে জোর করেছিল ড্রিঙ্ক করার জন্য? ওই তো আমাদের ক্লাসমেটরা। কেন? আমার কেমন যেন মনে হচ্ছে ব্যাপারটা ইচ্ছে করে করা, কারণ আমি ডায়ানকে দেখেছি তোমাদের ক্লাসমেটের সাথে কথা বলতে, হয়তো ও শিখিয়ে দিয়েছে। হতে পারে, কারণ ওরা খুব ভালোভাবে জানে আমি আর জাঙ্গু কেউই ড্রিঙ্ক করি না। বাট এতে লাভটা কি হলো ওদের? বরং আমাদেরই লাভ হলো। সুগা জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরলে জিমিন সুগার কথা মানে বুঝতে পারে। ভেবে রাখে সুগা ভুল কিছু বলেনি, তাই জিমিনও নিজেও হাসে। আর কিছুক্ষণ গল্প করে সময় কাটিয়ে সবাই গেস্ট হাউসে ফিরে আসে। এই তে শোন না। কই তুই? কি হয়েছে বল? তোকে আমার কিছু বলার আছে কালকে রাতের ব্যাপারে। শুনবো তো। কি করে আমার বান্ধবীর মন গড়লো জানতে হবে তো নাকি? উফ তে, সেটা না, ধুর তুইও না। বাহ, লজ্জা দেখো মেয়ের। আচ্ছা বল, কি বলবি? জানিস কালকে রাতে সুগার জাংকুকদাকে জোর করে ড্রিঙ্ক করিয়েছে ওদের ক্লাসমেটরা। জানি। লিজার কাজ হতে পারে এটা, কারণ কালকে রাতে লিজা ওর সাথে ছিল। যখন ও বেরিয়ে গেছিল গেস্ট হাউস থেকে, আমি গিয়ে দেখি লিজা ওর কাছে আসার চেষ্টা করছে, ও বারবার বারণ করা সত্ত্বেও। তাই জাংকুকও বলছিল এটা ওর কাজ হতে পারে। শুধু লিজা না, ডায়ালান্দাও ছিল এই বিষয়ে জড়িত, কারণ আমি দেখেছিলাম ডায়ালান্দাকে সুগা এবং জাংকুকদের ক্লাসমেটদের সাথে কথা বলতে সবার আড়ালে। তার মানে ওরা চেষ্টা করছে আমাদের ক্ষতি করার। খুব সাবধানে থাকতে হবে আমাদের। লিজা না হয় জাংকুকদাকে ভালোবাসে তাই তো ক্ষতি করতে চায়। কায়ামকে লিজার বাবা লিজার কষ্টের জন্য জাংকুকদাকে দায়ী করে এবং নিজের অপমান বদলা নেওয়ার জন্য জাংকুকদের ক্ষতি করতে চায়। এতদূর অবধি ঠিক আছে, কিন্তু সুগার ক্ষতি কেন করতে চায় কায়াঙ্কেল? শুধু জাংকুকদের সাথ দিয়েছে তাই? আচ্ছা সেটাই মেনে নিলাম। ডায়লন কি লাভ আছে এসবে জড়িয়ে? ও কেন ওদের সাথে যোগ দিয়েছে? ওর তো কোনো রাগ থাকার কথা না তোদের উপর, কারণ ও এতটাও লিজাকে প্রায়োরিটি দেয় না। ও তো খুব স্বার্থপর আমার জানা মতে। জিমিনের কথাগুলো একদম যুক্তিযুক্ত। কিছুদিন আগে যখন জিমিন সুগার সম্পর্কে বলছিল সেই কথাগুলো মনে করে তে বলল, তুই তো বলেছিলি সুগার উপর ডায়লনের একটা ক্ষোভ আছে, হয়তো সেটাই থেকে হতে পারে। কিন্তু সেদিন কায়াঙ্কেল সুগার কি বলেছিলেন তা আজও সুগা বলেনি। ধৈর্য রাখ জিমিন, সবে তোদের সম্পর্কটা ঠিক হয়েছে, এখন এসব চিন্তা করে ঘেটে ফেলিস না বিষয়টা। সময় দে সুগাকে নিজেদের সম্পর্কে একটু সহজ ফিল করা। সুগাকে দেখবি সব নিজে থেকেই বলে দেবে। আর তুই তো ছোটবেলা থেকেই ওকে চিনিস, এখন আবার সব থেকে কাছের মানুষ হয়ে উঠেছিস। তোকে বলবে না তো কাকে বলবে? জিমিন শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ে। এরপর তে সবাই ব্রেকফাস্ট করে নিয়ে সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেয়। তারপর রেডি হয়ে একটু ঘুরতে বের হয়। বেরোনোর পর থেকে জাংকুক তের সাথে আছে, 1 মিনিটের জন্য তাকে ছেড়ে কোথাও যায়নি। এইসব দেখে লিজা নজরে রেখেছে। জিমিন এসে সুগাকে বলে সুগাকে আর জিমিনকে ডায়লন নজরে রেখেছে, যেটা জানানোর পর সুগা অনেক রেগে গেছে। একটা পাথর হেলান দিয়ে তে এইসব ভাবছিল, এমন সময় ভাবনার মাঝে পিছন থেকে জাংকুক তের গলা জড়িয়ে ধরলো 2 হাত দিয়ে। কানের কাছে এসে আস্তে আস্তে জিজ্ঞেস করে, কি ভাবছো এত? আমার কথাও তো ভাবতে পারো মাঝে মাঝে মন দিয়ে। ইস,
আমার না বয়ে গেছে তোমার কথা ভাবতে। আচ্ছা তাই, তার মানে এখন আমি কেউ না? আগে না কেউ না, তাহলে তো কেউ হয়ে উঠতে হচ্ছে। কথাটা বলে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। তে চোখ বড় করে জাঙ্কুকের দিকে তাকালেও জাঙ্কু কোনো পাত্তা দেয় না। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে নিয়েই বলল, লাভ নেই, পারবে না আমার থেকে নিজেকে ছাড়াতে। আশেপাশে কত লোক আছে দেখেছো? ভার্সিটির কেউ দেখলে কি ভাববে বলো তো? ছাড়ো আমায়। ভার্সিটির সবাই জানে তোমার আমার সম্পর্কে। আমার বইয়ের সাথে যা ইচ্ছা তাই করব আমি। কে কি বলবে? আমি চাইলে তোমার কথা বলাটা এখনই বন্ধ করে দিতে পারি, সেটাই চাইছো? তে জাঙ্কুকের কথা না বুঝতে পেরে ভুরু কুচকে তাকালেই জাঙ্কুক দুষ্টু হেসে তে ঠোঁটের দিকে তাকায়, আর তে সাথে সাথে না বোধক মাথা নাড়ায়। কিন্তু জাঙ্কুক সেসব না শুনে তে ঠোঁটের দিকে এগোতে গেলেই তের হাতের বাঁধন একটু আলগা হয়ে যায়, আর সেই ফাঁকেই জাঙ্কুককে ধাক্কা মেরে দূরে সরে দেয়। কিরে তোরা এখানে কি করছিস? স্যার ম্যাডাম ডাকছে তো জাঙ্কুক ডাকে। আমি বলেছিলাম কেউ দেখে নিলে কি হবে, ওকে আসতে দেখে সরিয়ে দিয়েছি তোমায় আমি, সরি। ইটস ওকে, আমারও বোঝা উচিত সবসময় সবার মন থাকে না। তুমি হয়তো চাওনি আমি তোমার কাছে যাই, আমারই ভুল হয়েছে। পারমিশন না নিয়ে কাছে যাওয়াটা আর হবে না এমন, সরি। কি বলছো এসব? আমি কেন চাইবো না তুমি আমার কাছে থাকো? চাও না, তার জন্য তো আমাকে ছুটে আসতে হয় তোমার কাছে বারবার। তুমি একবারও প্রয়োজন মনে করো আমার কাছে আসার? হে আল্লাহ, এই ছেলেটা এত অভিমান করে আছে আর আমি টেরই পাইনি। ভাগ্যিস কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটলো, না হলে তো টেরই পেতাম না। কিন্তু ওই তো আমাকে চোখের আড়াল করছে না, আমি আর কিভাবে যাবো ওর কাছে? বোঝাতে হবে ওকে না। আচ্ছা শোনো, তুমি কি আমাকে একটু খানিকের জন্য একলা ছেড়েছো? একলা ছাড়নি দেখেই তো আমি কোনো সুযোগ পাইনি। তুমি আমার চোখের আড়াল হলে আমি যেতাম, যাইনি সেদিন রাতে। তুমি আমাকে চোখের আড়াল করেছো তারপর থেকে। নো, বিকজ আই লাভ ইউ বাট ইউ ডোন্ট লাভ মি। জাঙ্কুকের কথা শুনে কিছুক্ষণের জন্য এক পলকে তাকিয়ে থাকলো তে। জাঙ্কুকের গালে আলতো করে ঠোঁটে ছোঁয়া লাগিয়ে বলল, আই অলসো লাভ ইউ জাঙ্কুক। তে জাঙ্কুকের গালে ঠোঁট ছুঁয়ে বুকে মাথা রাখতে জাঙ্কুকের দিকে জড়িয়ে ধরলো। সুগা প্লিজ, এত মাথা গরম করো না তুমি। আমি তো বললাম ও আমাদের উপর নজর রাখছিল। জিমিন কথাটা বলতে গিয়েও থেমে গেল সুগার তীক্ষ্ণ দৃষ্টি দেখে। ডায়লন যেমন রেগে আছে সুগার উপর, সুগাও তেমন রেগে আছে ডায়লনের উপর। সেটা জিমিন জেনেও যে কেন সুগারের কথাটা বলতে গেল, এটাই এখন জিমিন ভাবছে। সুগা তো আর বাচ্চা নয় যে জিমিনের কথা বুঝতে পারবে না। জিমিন কথাটা বলার পর থেকে সুগা লক্ষ্য করে রেখেছে ডায়লনের চাহনির ওপর। ডায়লনের নজর জিমিনের ওপরেই ছিল। নজর বলা ভুল হবে, কুনজর। এটা জিমিন নিজে ভালোভাবে জানার পরও কি করে ডায়লনের হয়ে কথা বলছে সুগা বুঝতে পারছে না, আর মাথা গরম হয়ে গেছে সুগার এই জন্য। আমাকে একা ছেড়ে দাও জিমিনা, না হলে আমি কি বলতে কি বলে ফেলবো আর তুমি কষ্ট পাবে, যেটা আমি চাই না। প্লিজ লিভ মি অ্যালোন। আমি কোথাও যাব না তোমাকে একা ছেড়ে। প্লিজ কথাটা শোনো আমার, এখন আমার মাথা ঠিক নেই, তার জন্যই তো তোমার কাছে থাকবো। আর এই অবস্থায় আমি তোমাকে একা ছেড়ে চলে গেলে তুমি ডায়লনের ক্ষতি করতে দুইবারও ভাববে না। আর এমন হলে তো। সুগার মাথাটা যেন গরম হয়ে গেল জিমিনের কথাটা শুনে। জিমিনকে কথাটা শেষ করতে না দিয়ে সুগা যেই গাছটার কাছে ছিল সেই গাছটার সাথে জিমিনকে চেপে ধরে বলল, এত কেন ভাবছিস তুই ডায়লনের ব্যাপারে? কি হয় ও তোর, যার জন্য এত চিন্তা করছিস? আমার থেকে বেশিও জরুরি তোর কাছে, যার জন্য ওর কথা ভাবছিস এখন? না সুগা, তেমন কিছু না। ছাড়, বুঝে গেছি যা বোঝার। ভাবি বাই না কেন? আমি তো একটা অনাথ। ডায়লনের বাবার দায়িত্বেই তো বেঁচে আছি। আর ডায়লন ও তো অনেক বড় লোক, তাই না? ওর সাথে থাকে তো সব উইশ ফুলফিল হবে। আমি তো তোর যোগ্যই না, ইনফ্যাক্ট আমি কোনো কিছু যোগ্যই না। তোমার আমাকে এমন মেয়ে মনে হয় যে কিনা শুধু টাকা ভালোবাসে? জিমিনের কথাটা শুনে সুগা মাথা নিচু করে নেয়, বুঝতে পারে সে রাগের মাথায় ভুল কিছু বলে ফেলেছে। এই জন্যই সুগা জিমিনকে চলে যেতে বলেছিল সেখান থেকে। জিমিন চলে না গিয়ে বরং এমন একটা কথা বললো যাতে সুগার মাথাটা আরো গরম হয়ে গেল। এখন তুমি যদি এখানে কোনো সিন ক্রিয়েট করো তাহলে সেটা কি ঠিক হবে? এমনিতেই আমরা জানি না ওরা কি প্ল্যান করে রেখেছে। হতেই পারে এটাই ওদের ফাঁদ, তোমাকে রাগানো, জান তুমি ওদের কাছে গেলে তোমার ক্ষতি করা। হতেই পারে সুগা এটা। এখন আমাদের মাথা গরম করে একদম চলবে না, সে যাই করুক না কেন ওরা। তোর আইডিয়া নেই ডায়লন কত মেয়ের জীবন নষ্ট করেছে এইভাবে। এসব জেনে আমি কিভাবে তোর উপর ওর মতো একটা ছেলের নজর পড়তে দিই? তুই শুধু আমার, আর তোর ওপর নজর রাখার দায়িত্ব শুধু আমার অধিকার আছে। সুগা জিমিনের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিলে জিমিনের কিছুক্ষণ পরিমাণ যে রাগ ছিল তার দ্বিগুণ ভালো লাগা পরিণত হয়।
সুগার চোখ রাগে লাল ছলছল করছে। সবুজ মনির চোখগুলো লাল বর্ণ ধারণ করলে জিমিনের ভয় লাগার কথা, কিন্তু জিমিনের ভয় লাগছে না, কষ্ট হচ্ছে। সুগার কষ্টটা সে অনুভব করতে পারে। সুগার মধ্যে থাকা চাপা কষ্টটা আজ বেরিয়ে আসছে। সুগার চোখ থেকে জল গড়িয়ে পড়লেই জিমিন সেটা মুছে দিয়ে সুগাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কে বলেছে তুমি অনাথ সুগা? আমি তো আছি, আমি সবসময় তোমার সাথে ছিলাম, আছি, থাকবো তোমার ছায়া হয়ে। তাছাড়া এই কথাটা দাভাই শুনলে কি হবে ভাবতে পারছো? আর কখনো নিজেকে অযোগ্য মনে করবে না সুগা। জিমিন সোজা হয়ে সুগার চোখে চোখ রাখলে সুগা জিমিনের চোখ পেঁচিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসে আবার। আমি মনে করি না তুমি কারোর থেকে কম, কারোর দয়ায় তুমি বেঁচে নেই সুগা, তুমি নিজের জোরে বেঁচে আছো। আমি কি জানি না তুমি এর জন্য কতটা পরিশ্রম করেছো ছোট থেকে, নিজের পরিশ্রমের জোরে আজ তুমি এই জায়গায়, নাকি কারো দয়ায়? আমার বিশ্বাস এই 4 বছর তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, যেটা আমি সব সময় চেয়েছিলাম। জিমিনের কথায় সুগা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। জিমিন বুঝে যায় যে সে ঠিক কথাই বলেছে। এতে জিমিনের নিজের মনেও শান্তি পায়, এই ভেবে যে কিছু সূত্র তো পাওয়া গেল সুগার চলে যাওয়ার কারণটা কি। সুগা জিমিনের কপালে কপাল ঠেকালে, আর কখনো নিজেকে অনাথ বলবে না সুগা। কেন এমন বলো? আমি মরে গেছি, আমি মরে গেলেও তো। জিমিনের মুখের কথা মুখে রেখে দিয়ে সুগা জিমিনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। জিমিন প্রথমে চোখ বড় বড় তাকিয়ে থাকলেও কিছুক্ষণের মধ্যে বুঝে যায় মরে যাওয়ার কথা আসার কারণে সুগা এমন আক্রমণাত্মক হয়ে উঠেছে। সুগা এক হাত জিমিনের কোমর জড়িয়ে আর এক হাত জিমিনের মাথা আরো কাছে টেনে আনলে জিমিন আবেশে চোখ বুজে নেয়। গাছটার মধ্যে পুরোপুরি হেলান দিয়ে এক হাত সুগার কাঁধে রেখে অন্য হাত সুগার চুলের ভেতর প্রবেশ করিয়ে সুগাকে ধীরে ধীরে আঁকড়ে ধরে। এর ফলে সুগার উন্মাদনা আরো বেড়ে যায়। ভালোবাসার প্রথম স্পর্শটা ওরা দুজনেই পুরোপুরি উপভোগ করতে চায়, তাই সুগাও ধীরে ধীরে নিজের আক্রমণাত্মক ভাব কমিয়ে সুগা অভিমান সব মিটিয়ে কোমলতায় নেমে আসে।